যাই সে খেলা করে, তুমি ফুটবল খেলো, সে ভাত খায়, আমরা ছবি আঁকি, সে তারা খেলতে যায়। এই সমস্ত বাক্যগুলো আমরা ইংলিশে কিভাবে বলবো? এই বাক্যগুলো আজকের এই ভিডিওটাতে মেনলি আমি এই বাক্যগুলো, অনেকগুলো বাক্য, তুমি হাজার হাজার বাক্য কিন্তু তৈরি করতে পারবে আজকের এই ভিডিওটা থেকে। তো চলো, এই সমস্ত বাক্যগুলো যে আমি তোমাকে বললাম, সেই বাক্যগুলো তুমি ইংলিশে খুব সুন্দরভাবে বলতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকে এই সমস্ত বাক্যগুলো আমরা ইংলিশে শিখতে চলেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। Hello everyone, welcome back to Madhumita Roy classes, and this is day 2 of our 30 days English speaking course. And today we will learn some common verb and make simple sentence. So let's start. আছে যে আমি স্কুলে যাই, তো যাওয়াটা কি একটা verb? তো এগুলো আমাদের কি করতে হবে, মেইনলি জানতে হবে। তুমি ভুলে যাও যে তোমাকে আমি আজকে সেন্টেন্স বানানো শেখাবো, তুমি ভুলে যাও। মনে করো আজকের ক্লাসে তুমি এইটুকু শিখবে, ঠিক আছে? তো প্রথম কি করবে, তুমি যেটা করবে সেটা হচ্ছে এই যে বাক্যগুলো রয়েছে, দেখো আমি একটু বলে দিচ্ছি যে গো মানে কি যাওয়া, কাম মানে আসা, ঠিক আছে? তাহলে গো মানে কি, আমি তোমাদের যাচ্ছি, গো মানে যাওয়া, কাম মানে এই যে আসলাম, কাম মানে আসা, তাই না? এবার কি, প্লে মানে খেলা করা, প্লে মানে খেলা করা, আমি খেলছি, আমি খেলছি, প্লে মানে কি খেলা করা। তারপরে আছে রিড মানে কি পড়া, রিড মানে পড়া, আমি পড়ছি, আমি রিড পড়ছি, তো রিড মানে কি পড়া। তারপরে রাইট, রাইট মানে কি লেখা, আমি লিখছি, রাইট মানে লেখা, আই এম রাইটিং, আমি এখন লিখছি। তো এটা ইট, ইট মানে কি খাওয়া, ইট মানে খাওয়া। তারপরে কি স্পিক মানে কথা বলা, আমি কথা বলছি, স্পিক, স্পিক মানে কথা বলা। এরপরে কি ওয়াচ, ওয়াচ মানে দেখা, ওয়াচ মানে দেখা, আমি কোনো কিছু দেখছি, এটা হচ্ছে ওয়াচ, বা তুমি ফোনে আমার ক্লাসটা দেখছো, সেটা হচ্ছে ওয়াচ। তারপরে কি স্টাডি, স্টাডি মানে পড়াশোনা করা, স্টাডি মানে পড়াশোনা করা, আমি এখন ভীষণভাবে পড়ছি, তো এটা কি করা, পড়াশোনা করা। তো প্রথম থেকে বলি যে এই যে কমন ভার্বগুলো রয়েছে, এই কমন ভার্বগুলো তোমাকে কিন্তু জানতে হবে, তাহলেই তুমি এই ভার্বগুলো দিয়ে অনেক অনেক বাক্য তুমি আরও বানাতে পারবে। তো চলো, প্রথমেই আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে এই যে কমন ভার্বগুলো রয়েছে, এই কমন ভার্বগুলো তোমরা প্রত্যেকটা কমন ভার্ব কিন্তু খাতায় টুকে নেবে, এবং এটা কি করবে, তোমরা মুখস্থ বা প্র্যাকটিস করার, প্রতিদিন পড়ার কিন্তু চেষ্টা করবে। এটার মানে কি, লেখার মানে কি, খাওয়ার মানে কি, কথা বলার ইংরেজিটা কি, তারপরে দেখার ইংলিশটা কি, পড়াশোনা করার ইংলিশটা কি, এই সমস্ত বাক্যগুলো। যেমন যাওয়ার ইংলিশ কি গো, আসার ইংলিশ কি কাম, খেলা করার ইংলিশ কি প্লে, তুমি জানতে না। পড়ার ইংলিশ কি রিড, লেখার ইংলিশ কি রাইট, খাওয়ার ইংলিশ কি ইট, কথা বলার ইংলিশ কি স্পিক, দেখার ইংলিশ কি ওয়াচ, পড়াশোনা করা এটা হচ্ছে স্টাডি, ঠিক আছে? এই সমস্ত বাক্যগুলো তুমি আগে জানবে, কারণ আমরা প্রায়ই কিন্তু এই সমস্ত বাক্য ব্যবহার করি, যে আমি স্কুলে যাই, সে স্কুলে যায়, সে পড়াশোনা করে। এই সমস্ত বাক্যগুলো আজকে যদি তুমি এই ভার্বগুলো মুখস্থ করতে পারো, তাহলে খুব সহজেই তোমরা কিন্তু হাজার হাজার বাক্য ইংলিশে বানাতে পারবে। তো চলো, ফার্স্ট আমি তোমাদেরকে যেটা কাজ দিলাম সেই কাজটা তোমরা আগে করে নাও। তোমাদের খাতায় এই সমস্ত কমন ভার্বগুলো লিখে নিয়ে একটু রিডিং করো, একটু পড়ো, ঠিক আছে? তো চলো, তারপরে আমি তোমাদেরকে শেখাবো যে কিভাবে ইংলিশের স্ট্রাকচারকে ফলো করে এই সেন্টেন্সগুলো আমরা বানাবো, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস খুব সহজে আমি তোমাদের কিন্তু শেখাবো, তো ভিডিওটা কন্টিনিউ করবে। তো আমি জানি এতক্ষণে সবার লেখা শুরু হয়ে গেছে, এখন সবার লেখা হয়ে গেছে, পড়া হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখন এটা বাদ দিয়ে দাও, এটা তোমরা শুধু এই কমন ভার্বগুলো জানবে, যে এটার মানে কি, খাওয়ার মানে কি, খাওয়ার মানে কি ইট, আমি খাচ্ছি, এটা কি ইট, আমি লিখছি, তাহলে আই এম রাইটিং, রাইট মানে লেখা, আমি খেলছি, আমি খেলছি, তো এটা কি প্লে, কথা বলা স্পিক, কথা বলা, ঠিক আছে? তো এই সমস্ত এইভাবে তোমরা পড়বে। এখন যেটা তোমরা স্ট্রাকচারটা ফলো করবে, এই যে সেন্টেন্সগুলো আমরা বানাবো, যে আমি স্কুলে যাই, এগুলো কিন্তু আমরা ওলট পালট করে বানাতে পারবো না। আমি এটা আগে দিলাম, এইটা একটা গঠন, দেখো বললাম যে আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই, স্কুলে যাই। যদি বলি যে আমি স্কুলে যাই, তাহলে দেখো এখানে আমি স্কুলে যাই, আই স্কুল গো, এই বাক্যটা হবে? তোমার কি মনে হয় এই বাক্যটা হবে? আমি স্কুলে যাই, আই স্কুল গো হবে না, এই বাক্যটা হবে না। তো এই বাক্যগুলো আমরা যদি এইভাবে বলি, আমরা যদি মানেগুলোও জানি, আমরা যদি এইভাবে বাক্য বানাই, তাহলে কিন্তু এটা হবে না। তাহলে কি হবে, আই স্কুল গো, এটা হবে না।
তো এই যে আমরা যে বাংলায় যে বাক্যগুলো বলি যে আমি স্কুলে যাই, সেটা একটা, তুমি যদি ইংলিশে বলতে যাও তাহলে সেটার একটু গঠনটা আলাদা হবে, স্ট্রাকচারটা আলাদা হবে। তো এই গঠনটা তোমাকে ফলো করতে হবে। তুমি যদি এভাবে বলো যাই স্কুল গো, এটা কিন্তু ভুল। কারণ কেন? কারণ এই বাক্যগুলো ইংলিশে বলতে গেলে একটা তোমাকে একটা স্ট্রাকচার বা গঠন তোমাকে ফলো করতে হবে। তোমার নিজস্ব শরীর আছে, তোমার মাথাটা যদি পায়ের ওখানে থাকতো তুমি পারতে চলতে না। তো সেরকমই ব্যাপারটা হচ্ছে যে বাক্যগুলো তৈরি করার জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে, ঠিক আছে? সেই নিয়মের ভিত্তিতে আমরা এই বাক্যগুলো মেনলি ইংলিশে বলা শুরু করব। তো সেই নিয়মটা কি, তো সেই স্ট্রাকচারটা আমি তোমাদেরকে দিই। সেই স্ট্রাকচার বা গঠনটা কি, স্ট্রাকচার, স্ট্রাকচার, ঠিক আছে? এই স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার প্রথম যেটা রয়েছে লিখে নেবে। প্রথম হচ্ছে কি সাবজেক্ট, কি প্রথম হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট, তারপরে কি, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে কি অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো দেখো প্রথমেই তোমরা কিছুই বুঝলে না, যে স্ট্রাকচার তো বানাতে বললো কিন্তু আমি কিছু বুঝিনি। দেখো স্ট্রাকচার আমাদের এই গঠনটা ফলো করতে হবে। একটা মানুষকে বানাতে হলে যেমন আগে কি করতে হবে, মাথা দিতে হবে, তারপরে ধরো শরীরটা দিতে হবে, তারপরে হচ্ছে কি পা দুটো দিতে হবে, তাই তো, পা দুটো দিতে হবে। তুমি সেরকম মানুষ তৈরির ক্ষেত্রে যেরকম আমাদের যে ঈশ্বর তিনি যেরকম কাজ করেন, তেমনি আমাদের এই যে স্ট্রাকচার বা আমরা যে বাক্যগুলো বানাবো, সেই বাক্যগুলো বানানোর জন্য মেনলি আমাদেরকে এই যে গঠনটা আছে, এই যে নিয়মটা আছে, এই নিয়মটা আমাদের ফলো করতে হবে। তুমি যদি এই নিয়ম না ফলো না করে যদি কোনো বাক্য ইংলিশে বলো, তাহলে কিন্তু সেটা নিশ্চিন্তে ভুল হবে। কারণ কেন? কারণ তোমাকে একটা প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে, সেই নিয়ম মেনে তোমাকে কী করতে হবে, ইংলিশে বলতে হবে। তো চলো, প্রথম হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্ট মানে কি কর্তা, সাবজেক্ট মানে কি কর্তা, বা সহজভাবে যদি বলি তাহলে হচ্ছে লোক। সাবজেক্ট মানে কি কর্তা, সাবজেক্ট মানে কর্তা বা লোক, যে কাজটি করে। আমি স্কুলে যাই, এখানে আমিটা হচ্ছে কি কর্তা, তাই না? এখানে কে লোক, আমি, তো আমিটা হচ্ছে কি সাবজেক্ট। তারপরে রয়েছে ভার্ব। এই ভার্বটা মানে কি, ভার্ব মানে কাজ, ভার্ব মানে কি কাজ। আমি স্কুলে যাই, তো যাওয়াটা একটা কাজ, তো তাহলে কাজ, যাওয়াটা একটা কাজ, তাহলে গোটা কি ভার্ব। তারপরে বাদবাকি যে বাক্যটার মধ্যে বাদবাকি যে জিনিসগুলো পড়ে থাকবে সেগুলোকে বলা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে কি বাদবাকি, বাদবাকি অংশ, ঠিক আছে? বাদবাকি অংশগুলিকে বলা হচ্ছে কি অবজেক্ট, ঠিক আছে? তো আমরা যে সেন্টেন্সগুলো বানাবো, যে আমি খেলতে যাই, আমি সে বই পড়ে, এই সমস্ত বাক্যগুলো বানাতে গেলে তোমাকে এই নিয়মটা বা এই স্ট্রাকচারটা তোমাকে ফলো করতে হবে। প্রথম কি, প্রথম হচ্ছে সাবজেক্ট বা কর্তা, যে কাজটি করবে। তারপরে কি ভার্ব, ভার্ব মানে কি কাজ, কি কাজ করছে সে। তারপরে কি বাদবাকি যে ওয়ার্ডগুলো পড়ে থাকবে, অংশগুলো পড়ে থাকবে, সেগুলো কি অবজেক্ট। খুব সহজভাবে এক্সাম্পল দিয়ে তোমাদের যদি আমি বোঝাই, তোমাদের আমি এক্সাম্পল দিয়ে বললাম যে আমি স্কুলে যাই। এই একটা সেন্টেন্স তোমাকে বললাম যে আমি স্কুলে যাই। দেখো এখানে বলা হচ্ছে আমি স্কুলে যাই, তো এখানে আমাদের প্রথমে এই স্ট্রাকচারটা যেহেতু ফলো করতে হবে, তাই এই যে গঠন বা একটা বাক্যের মধ্যে কি কি থাকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু থাকবেই। এই তিনটা জিনিস একটা বাক্যের মধ্যে থাকবে। তুমি যে বাক্যই বলো না কেন, সে খেলা করে, সে দৌড়ায়, সে পড়াশোনা করে, সেই সমস্ত বাক্যগুলোর মধ্যে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট কী করবে, থাকবেই। সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। তারপরে সেই অনুসারে তোমাকে এই নিয়মটা ফলো করে বসিয়ে দিতে হবে, তারপরেই তুমি একটা ভালো এবং সঠিক তুমি অ্যান্সার করতে পারবে। তো দেখো প্রথমে এই বাক্যটার মধ্যে আমাকে সাবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্ট মানে আমরা জানি কর্তা বা লোক। এখানে লোককে স্কুল লোক, যাই লোক না, এখানে হচ্ছে আমি একটা লোক, তাহলে আমি কে, আমি হচ্ছে সাবজেক্ট, এস লিখে দিলাম। তারপরে এটা হচ্ছে ভার্ব, ভার্ব মানে কি কাজ। এখানে স্কুলটা কি কাজ না, এখানে যাওয়া একটা কাজ, তো যাইটা হচ্ছে ভার্ব, যাইটা হচ্ছে ভার্ব, আর স্কুলটা কি, স্কুলটা অবজেক্ট। আগের যে বাক্যটা আমরা বানালাম সেটা হচ্ছে আমি জায়গায় আই দিয়েছি, স্কুলের জায়গায় স্কুল দিয়েছি, যাইয়ের জায়গায় যাই দিয়েছি, ঠিক আছে? তো এখানে এই নিয়মটা কিন্তু ভুল, আমরা দেখলাম আমাদের এই নিয়মটা কি ভুল। দেখো আমি জায়গায় আই লিখলাম, স্কুলের জায়গায় স্কুল লিখলাম, যাওয়া ইংলিশ কি গো,
গো লিখলাম, সেই সেন্টেন্সটা যদি আমরা বানাই সেটা কি হবে? ভুল হবে। তো কিভাবে আমরা সঠিক অ্যান্সার করব, কিভাবে সঠিক ইংলিশটা আমরা বলবো, সেটা হচ্ছে এই নিয়মটা তোমাকে ফলো করতে হবে। প্রথমে কি বসাতে হবে? সাবজেক্ট। এখানে সাবজেক্টকে আই, তাহলে প্রথমে কি বসাতে হবে? আই। তাহলে প্রথমে কি? আই। আই, প্রথমে সাবজেক্ট বসালাম কি? আই, ঠিক আছে, কারণ আমি ইংলিশ কি হবে? আই, তো আই লিখলাম। তারপরে বলছে ভার্ব। ভার্ব মানে কি? কাজ। কি কাজ করছে? আমি স্কুলে যাই, এই যাওয়াটা একটা কাজ, তো যাওয়া ইংলিশ কি? আই গো, ঠিক আছে, তাহলে আই গো, ঠিক আছে, আই গো। তারপরে কোথায় যাই? আই গো স্কুল, তাই না, স্কুলে যাই। তারপরে বাদবাকি অংশ কি আছে? এই যে স্কুলটা আছে, তো বাদবাকি অংশ আমরা স্কুল লিখে দিলাম। তো বাক্যটা হচ্ছে আই গো স্কুল। এই কথাটা আরেকটা ভুল, এখানে সেন্টেন্সটা ভুল আছে। এবার এখানে তুমি কিন্তু একটুর জন্য কিন্তু ভুল আছে। তো সেই একটু জিনিসটা কি? দেখো, আই গো স্কুল এটা হবে না। কেন? দেখো, কোনো একটা নির্দিষ্ট জিনিসের যদি তুমি দিকে যাও, ধরো তুমি মামা বাড়ির দিকে যাও, বা তুমি কাকুর বাড়ি যাও, বা তুমি স্কুলের দিকে যাও, বা দোকানের দিকে যাও, কোনো একটা নির্দিষ্ট জিনিস যদি তুমি দিকে যাও, তাহলে সেটার আগে কি বসবে? টু বসবে। যেমন আমি মামার বাড়িই যাব, তাহলে সেটা কি হবে? টু মামা বাড়ি। আবার যদি বলি আমি আমি কলেজের দিকেই যাব, তাহলে কি হবে? টু কলেজ। কিন্তু যদি তুমি বলো যে আমি বাজারে যাব, তাহলেও কিন্তু টু হবে। কেন? কারণ তুমি একটা নির্দিষ্ট জিনিস বলছো যে আমি বাজারেই যাব, তাই সেই জন্য কি হবে? কোনো নির্দিষ্ট জিনিসে বা কোনো নির্দিষ্ট দিকে তুমি যদি যাও, সেটা কি হবে? তার আগে টু বসবে। আবার তুমি কোনো একটা নির্দিষ্ট জায়গার নাম বললে না, তাহলে কিন্তু টু হবে না। কিন্তু যদি কোনো একটা নির্দিষ্ট দিকে তুমি যদি আগেই বলো যে আমি সেই দিকটাই যাব, আমি ওইখানে যাব, তাহলে ওটার আগে কি বসবে? টু বসবে। বিষয়টা ক্লিয়ার? তো এখানে কি হবে? আই গো টু স্কুল। তো আমি স্কুলে যাই, এই ওয়ার্ডটা ইংলিশে কি হবে? আই গো টু স্কুল। আই গো টু স্কুল। তাহলে আগে আমরা কি লিখলাম? আমির জায়গায় আই লিখলাম, স্কুলের জায়গায় স্কুল লিখলাম, আবার কি যাইয়ের জায়গায় গো লিখলাম। তো এই বাক্যটা কি সঠিক ছিল? ছিল না। তো মেইনলি আমাদের এই বাক্যটা সঠিক করার জন্য আমাদের কোনটা স্ট্রাকচার ফলো করতে হয়েছে? এই স্ট্রাকচারটা ফলো করে আমরা কিন্তু রাইট অ্যান্সার করতে পেরেছি। দেখো, এখানে সাবজেক্ট লিখেছি, এখানেও সাবজেক্ট লেখা আছে, কিন্তু এখানে ভার্ব বসাতে হবে। যেমন গো আমি বসিয়েছি, যাওয়া একটা কাজ, তো এটা গো বসিয়েছি, কিন্তু এখানে কি স্কুল আছে, তো এটা একটা কাটা। তারপরে কি? অবজেক্ট। তো এই স্ট্রাকচারটা ফলো করে তুমি কিন্তু ইংলিশে সঠিক বাক্য কিন্তু তৈরি করতে পারবে। তো প্রথম কি হবে? তো আমি স্কুলে যাই, এটা ইংলিশে আমরা কি বলবো? আই গো টু স্কুল। আই গো টু স্কুল। আই গো টু স্কুল। ঠিক আছে, ক্লিয়ার? আমি আরও কয়েকটা বাক্য তোমাদের বলবো, কয়েকটা বাক্য তোমাদের শেখাবো। খুব মনোযোগ সহকারে তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবে এবং আমার সাথে সাথে তোমরা কিন্তু রিপিট করার চেষ্টা করবে। তাহলে আজকে থেকে তুমি বলা স্টার্ট করবে যে আমি স্কুলে যাচ্ছি, আই গো টু স্কুল। আই গো টু স্কুল। তোর বন্ধু বললো যে কী করছিস রে? আই গো টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। ঠিক আছে, এই শব্দগুলো তুমি আজকে ইংলিশে বলা শুরু করলে, তার মধ্যে তুমি একটা খুব সুন্দরভাবে ইংলিশে বলতে পারবে, তাই না? তো চলো, এরপরের বাক্যগুলো আমি লিখে নিই, তারপরে তোমাদেরকে প্রত্যেকটা ধরে ধরে জিনিস কিন্তু বুঝিয়ে দেবো, এবং এই ভিডিওতে তুমি আজকে খুব সহজভাবে ইংলিশে কিন্তু কথা বলতে পারবে। এবার আমি একটা বাক্য লিখবো, যেটা হচ্ছে তুমি ফুটবল খেলো। তুমি ফুটবল খেলো, তাই না? তুমি ফুটবল খেলো। তো এই বাক্যগুলো আমি কি লিখবো? তো দেখো, তুমি ফুটবল খেলো, তুমি ফুটবল খেলো, এই বাক্যটা আমি ইংলিশে কিভাবে বলবো? যে তুমি ফুটবল খেলো, এই বাক্যটা ইংলিশে কিভাবে বলবো? তো দেখো, এখানে আমাদের প্রথম কেস একটা সেন্টেন্সের মধ্যে আমাকে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট বার করতে হবে। তো এই যে সেন্টেন্সটা আছে, এখানকার মধ্যে সাবজেক্ট কোনটা? সাবজেক্টকে তুমি, কারণ তুমি একটা মানুষের ক্ষেত্রে, তো এটা সাবজেক্ট। ভার্ব কোনটা? তুমি ফুটবল খেলো, তো খেলাটা একটা কাজ, তাই না? খেলা কি একটা কাজ না? তো খেলোটা কি? ভার্ব। আবার ফুটবলটা যে আছে সেটা অবজেক্ট। তো এই সেন্টেন্সটা আমরা জানবো। তো আমি জানি তুমির ইংলিশ কি? ইউ। ফুটবল, কিন্তু খেলোর ইংলিশ কি? খেলা করা, এর ইংলিশটা কি? এখানে কাজে লাগবে তোমার এই জিনিসটা, এই যে কমন ভার্বগুলো দিলাম, এখানে তোমাকে কিন্তু কাজে লাগবে। তো খেলার ইংলিশ কি? খেলো। এখানে আছে খেলো, কিন্তু খেলার ইংলিশ কি? প্লে। তাহলে এই জিনিসটা তোমার এখানে কাজে লাগছে। তো দেখো, প্রথমেই খেলার ইংলিশ কি? প্লে, আমরা জানলাম। তো এবার আমরা খুব সহজভাবে সেন্টেন্সটা বলতে পারবো। যেমন তুমি, এখানে প্রথমে কি বসাতে হবে? সাবজেক্ট। তো সাবজেক্ট কি? তুমি, তাহলে কি হবে? সাবজেক্ট ইউ। তাহলে তুমি কি খেলো? ইউ।
তাহলে খেলার ইংলিশ, এরপরে কি ভার্ব বসাতে হবে, তো ভার্ব কি খেলো, তো ইউ, তারপরে কি প্লে আছে, প্লে বসাবো, ইউ প্লে, ফুটবল আছে, ফুটবল বসাবো, ফুটবল, ঠিক আছে। তো দেখো ইউ প্লে ফুটবল, তো জিনিসটা দেখো এখানে হচ্ছে তুমি, এখানে সাবজেক্ট হয়ে গেল, এখানে ভার্ব হয়ে গেল, এখানে অবজেক্ট হয়ে গেল। দেখো সাবজেক্ট, এখানে ভার্ব হয়ে গেল, এখানে অবজেক্ট হয়ে গেল। দেখো একটা সুন্দর ইংলিশ বাক্য আমরা কিন্তু তৈরি করতে পারছি। যেমন তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল, ঠিক আছে, এই জিনিসটা আমরা বলতে পারছি। এবার যদি বলি যে আমরা বই পড়ি, একটা সেন্টেন্স বলি যে আমরা বই পড়ি, আমরা বই পড়ি, তাহলে এখানে প্রথমে আমাকে কি করতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট করতে হবে। তো সাবজেক্টকে আমরা, এখানে যারা আছি আমরা, তো আমরা কি একটা সাবজেক্ট, কারণ এখানে কি লোক, তাই না, তো আমরা হচ্ছে সাবজেক্ট। তারপরে ভার্ব কোনটা, আমরা পড়া একটা কাজ, পড়া একটা কাজ না, তো পড়া একটা কাজ, তো পড়ি এটা কি একটা ভার্ব, আর অবজেক্ট কোনটা, বই। তো এবার এই সেন্টেন্সটা আমরা ইংলিশে কিভাবে বলবো, তার আগে আমরা এই সেন্টেন্সটা বানানোর আগে আমরা এই স্ট্রাকচারটা ফলো করবো। তো প্রথমেই কি বসাবো, সাবজেক্ট, সাবজেক্টকে আমরা, আমরার ইংলিশ কি উই মানে আমরা, তো প্রথমে উই মানে আমরা। এবার হচ্ছে আমরা বই পড়ি, পড়া একটা কাজ, তো উই রিড, তো পড়ার ইংলিশ কি, এই যে দেখো পড়ার ইংলিশ কি, পড়ার ইংলিশ হচ্ছে রিড, পড়ার ইংলিশ কি রিড, এটা আমাকে জানতে হবে। যখন কোনো বাক্য আমি বানাতে যাব তার ওয়ার্ডটা আমাকে জানতে হবে, ইংলিশ ওয়ার্ডটা কি। তো আমরা উই, আচ্ছা আমরা কি করি, পড়ি, তাই তো, পড়িটা কি হবে, READ, রিড, উই রিড, তারপরে কি পড়ি, আমরা বই পড়ি, উই রিড বুক, তো আমরা বই পড়ি। দেখো প্রথমেই আছে কি সাবজেক্ট, তারপরে আছে ভার্ব, তারপরে আছে কি অবজেক্ট। দেখো এই সেন্টেন্সটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই স্ট্রাকচারটা ফলো করে আমরা সুন্দর একটা ইংলিশে বাক্য বানাতে শিখে গেছি। তাহলে আমি স্কুলে যাই, এই সেন্টেন্সটা ইংলিশে কী হবে, আই গো টু স্কুল। সে ফুটবল খেলে, তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল। আচ্ছা তারপর কি, আমরা বই পড়ি, উই রিড বুক। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কি করছো তোমরা, তাহলে উই রিড বুক, আমরা কি করছি, বই পড়ছি, উই রিড বুকস, ঠিক আছে। তারপরে আরও কয়েকটা বাক্য দেখো। এবারে আমরা কি করব, এখানে আমরা তারা ভাত খায়, আরেকটা আমি যে সেন্টেন্স লিখবো যে তারা কি ভাত খায়, আরেকটা সেন্টেন্স লিখবো যে তারা ভাত খায়, ঠিক আছে। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলা শুরু করব, তারা ভাত খায়। তো প্রথমেই আমাদেরকে সাবজেক্ট ভার্ব, এটা মাস্ট আমাকে খুঁজতেই হচ্ছে। তো প্রথমেই সাবজেক্টকে তারা, বাক্যটা লিখলাম হচ্ছে তারা ভাত খায়, তো প্রথমেই আমরা এখানে সাবজেক্ট নির্ধারণ করতে হবে, সাবজেক্টকে তারা কি লোক, তাই না, অনেকগুলো লোক, তো তারা একটা সাবজেক্ট। তারপরে কি খাওয়া একটা কাজ, তো এটা ভার্ব। তারপরে কি এটা অবজেক্ট, খাওয়া একটা কাজ, তো এটা ভার্ব। তো এবার আমরা সেন্টেন্সটা সাজাবো। প্রথমে আমাদেরকে কি বসাতে হবে, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, ঠিক আছে। তো প্রথম হচ্ছে তারার ইংলিশ কি, দে মানে তারা। তারপরে তারা কি খায়, ভাত খায়, তো ভার্ব বসাতে হবে, সাবজেক্ট তো হয়ে গেল। এবার আমাদেরকে ভার্ব বসাতে হবে, ভার্ব মানে খাওয়া। তো খাওয়ার ইংলিশটা আমাদের জানতে হবে যে খাওয়ার ইংলিশ ওয়ার্ডটা কি। তো এখানে আমি তোমাদের দিয়ে দিয়েছি যে খাওয়ার ইংলিশ কি, ইট মানে খাওয়া, তো এখানে কি হবে, দে ইট, তারপরে কি খায়, ভাত খায়, তাই না, তো এটা হবে রাইস, তো দে ইট রাইস, তারা ভাত খায়, দে ইট রাইস, তারা ভাত খায়। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা 3-4টে বাক্য কিন্তু ইংলিশে বলা শুরু করলাম। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল। তারা বই পড়ে, উই রিড বুক। এবার কি, তারা ভাত খায়, দে ইট রাইস। এই সমস্ত বাক্যগুলো আমরা কিন্তু খুব সহজে ইংলিশে বলা শুরু করলাম। তোমরা যদি কেউ এগুলোর বাক্য বা এগুলোর মানে না জেনে থাকো, যে আমি ইংলিশ কি, তুমি ইংলিশ কি, আমরা ইংলিশ কি, তারা ইংলিশ কি, তাহলে এই জন্য তোমাকে কিন্তু ফার্স্ট যে আমি ভিডিওটা দিয়েছি, পার্ট 1 যে ভিডিওটা দিয়েছি, সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। সেটা না দেখলে কোনোভাবেই তুমি কিন্তু এই ভিডিওটা বুঝতে পারবে না। তো আগেই সেই ভিডিওটা দেখে আসো, তারপর এই ক্লাস Day 2টা তুমি ভিডিওটা দেখো, ঠিক আছে। এরপরে দেখো
আমি এতক্ষণ পর্যন্ত তোমাকে কিন্তু যে বাক্যগুলো শেখালাম সেটার মধ্যে কি ছিল, তারা, তারা খেলে, তাই না, তারা খেলে, এই যে দে লিখলাম, তারা খেলে। আবার তোমাকে আমি বললাম প্রথমে যে আমি খেলি, আমি বললাম আই। এবার বললাম যে তুমি ফুটবল খেলো, ইউ, তাই না। আবার বললাম যে আমরা বই পড়ি। তো এখানকার এই যে দে, উই, দে, আই, ইউ, উই, এগুলোর যে স্ট্রাকচারটা আছে, এগুলোর স্ট্রাকচারটা কিন্তু এটা। কিন্তু এখানে যদি আমরা বলি যে সে খেলা করে, তাহলে কিন্তু ওটার স্ট্রাকচার কিন্তু আলাদা। তো দে, আই, ইউ, উই, এটার স্ট্রাকচার হচ্ছে এটা। কিন্তু আমরা যদি হি বা শির যদি একটা স্ট্রাকচার করি, হি বা শির বা ইটের একটা স্ট্রাকচার করি, তাহলে সেই স্ট্রাকচারটা কিন্তু আলাদা, তার নিয়মটা আবার আলাদা। যদি বলি আমি যে সে পড়ে, তাহলে কিন্তু এই স্ট্রাকচারটা আমরা ফলো করব না। আবার যদি বলি সে খুব সুন্দর, তাহলে সেই স্ট্রাকচারটা আমরা ফলো করব না। এই যে নিয়মটা আছে, এই নিয়মটা আমরা মানব না। ইটের ক্ষেত্রে এই নিয়মটা আমরা মানব না। তো এই নিয়মটা শুধু কার জন্য, এই যে দে, আই, ইউ, উই, এগুলোর ক্ষেত্রে, তারা, আমি, তুমি, আমরা, এইগুলোর ক্ষেত্রে মেইনলি এই যে নিয়মটা। কিন্তু আবার হি বা শি বা ইটের ক্ষেত্রে এটার একটু নিয়মটা আলাদা। তো সেই নিয়মটা কি জানতে ইচ্ছা করছে, তাই না? তো চলো সেই নিয়মটা আমরা একটু জেনে নিই। তার পাশাপাশি আমরা সেখান থেকে কিছু ওয়ার্ড আমরা ইংলিশে বলা শুরু করব। ঠিক আছে, তুমি বললে তো ঠিক আছে। তো চলো আগে শিখে নিই, তারপরে আরও অনেক কিছু শিখবো, খুব ভালোভাবে ক্লাসটা শেষ করবো। তো চলো, তার আগে প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু আমি যেভাবে লিখেছি সেইভাবে লিখে প্রত্যেকটা জিনিস কিন্তু রিডিং বা পড়ার চেষ্টা করবে এবং রিপিট করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলেই কিন্তু তুমি কথা বলবে, ভুল হবে হোক, কিন্তু তাও তুমি বলার চেষ্টা করবে। ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, বললাম যে দে, আমরা, তারা, আমরা, আমি, তুমি, এগুলোর ক্ষেত্রে স্ট্রাকচারটা আমরা যে নিয়মটা দেখলাম, সেই নিয়মেই তোমরা সেই সেন্টেন্সগুলোকে বানাবে। কিন্তু যদি হি বা শি এর ক্ষেত্রে যদি কথাটা আসে, হি বা শি বা ইটের ক্ষেত্রে যদি কথাটা আসে, ইটের ক্ষেত্রে যেমন কি সে সুন্দর, সে ভালো, এই হিটা মানে কি এটা ছেলের ক্ষেত্রে, আবার এই শিটা মানে এটা মেয়ের ক্ষেত্রে। ইটটা কি, ইটটা হচ্ছে বস্তু। ঠিক আছে, বস্তুর ক্ষেত্রে। তো মেনলি হি যদি বলি যে সে সুন্দর, ছেলেটি সুন্দর, তাহলে দ্য বয় ইজ ভ্যারি বিউটিফুল। মেয়েটি সুন্দর, শি ইজ ভ্যারি বিউটিফুল। মেয়ের ক্ষেত্রে আমরা শি ব্যবহার করব, হিয়ের ক্ষেত্রে আমরা, ছেলের ক্ষেত্রে আমরা হি ব্যবহার করবো, আর বস্তুর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব। এবার এই যে হি, শি, ইট যে রয়েছে, সেগুলো আমরা কি করব, এগুলো যে প্রোনাউনগুলো রয়েছে, এই প্রোনাউনের আবার নিয়মটা আলাদা। এগুলো দিয়ে আমরা যদি বলি যে সে খেলে, তাহলে এটার গঠনটা, এটার নিয়মটা আলাদা। আবার যদি বলি সে সুন্দর, তাহলে এটা নিয়মটা আলাদা। আবার বলি যদি বস্তুটা এটি ভালো কাজ করে, তাহলে এইটার নিয়মটা আলাদা। তো আলাদা দুটো নিয়ম। তো তাদের নিয়মটা কি বা তাদের গঠনটা কি, নিয়ম বা স্ট্রাকচার। তো তাদের স্ট্রাকচারটা কি ভালোভাবে বুঝবে। ঠিক আছে, এই স্ট্রাকচারটা কি? তো স্ট্রাকচার হচ্ছে প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে বাক্যের প্রথমেই থাকবে সাবজেক্ট, এটা মাস্ট সাবজেক্ট। তারপরে কি থাকবে, ভার্ব। সাবজেক্ট মানে আমরা জানলাম যে কর্তা বা লোক। আবার ভার্ব মানে কি, কাজ, তাই তো, কাজ। আবার কি, অবজেক্ট। দেখ আগের মতোই কিন্তু গঠনটা, তাই না, আগের মতোই কিন্তু নিয়মটা, কিন্তু এখানে একটু চেঞ্জ হলে হি বা শি ইটের ক্ষেত্রে একটু নিয়মটা কিন্তু চেঞ্জ। কি চেঞ্জ? দেখো সাবজেক্ট মানে কি লোক, লোকটাকে আমরা বসাবো। ভার্ব মানে কি কাজ, ভার্বটা 2 নম্বরেই ছিল, 2 নম্বরেই বসালাম। কিন্তু ভার্বের সাথে এখানে নাকি এস বা ইএস যুক্ত হবে। কি, এস বা ইএস যুক্ত হবে। ঠিক আছে, তো এই যে হি, শি বা ইটের ক্ষেত্রে ভার্ব মানে কি কাজ, যে কাজটা করবে, পড়ছে, তো সেটার ক্ষেত্রে কি হবে, পড়াটার জায়গায় পড়া মানে কি, পড়া মানে রিড, তো তার সাথে এস বা ইএস যুক্ত হবে। ঠিক আছে, এটা তো এখানে স্ট্রাকচারটা একটু আলাদা। ওখানে ছিল কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কিন্তু এখানে হি, শি বা ইটের ক্ষেত্রে এখানে একটু আলাদা। কি, প্রথমে সাবজেক্ট, কিন্তু ভার্বের সাথে এস বা ইএস প্লাস অবজেক্ট। ঠিক আছে, এখানে শুধু কি সাবজেক্টের এস বা ই এর সাথে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, এইটুকুই শুধু পার্থক্য। ওখানে ইএস বা এস যুক্ত হবে না,
আর এখানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, এইটুকুই পার্থক্য। জিনিসটা ক্লিয়ার? লিখে নাও, প্রত্যেকটা জিনিস লিখে নাও আগে। এই যে নিয়মটা আছে এই নিয়মটা আগে লিখে নাও, তারপরে আমি তোমাদের বাক্য বানাতে দেবো। সে ক্রিকেট খেলে, ঠিক আছে? আমি এখানে বললাম যে সে ক্রিকেট খেলে, ক্রিকেট ক্রিকেট খেলে, সে ক্রিকেট খেলে, এটা আমি তোমাকে বললাম। কিন্তু আমাদের এই বাক্যে প্রথম আমাদের কি খুঁজতে হবে? প্রথম যেটা আমাদের খুঁজতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট খুঁজতে হবে। তো এখানকার মধ্যে সাবজেক্ট কি? ক্রিকেট খেলে, এটা একটা সাবজেক্ট না। সাবজেক্ট মানে কি? লোক। তো লোককে সে, তো এটা একটা সাবজেক্ট। তারপরে কি? ভার্ব। সে ক্রিকেট, ক্রিকেটটা একটা কাজ না, খেলাটা একটা কাজ, তো এটা কি? ভার্ব। তারপরে ক্রিকেটটা কি? অবজেক্ট, তাই না? বুঝতে পেরেছো? তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আমরা কিন্তু খুঁজে পেয়েছি। এবার আমরা যেটা বানাবো, প্রথমে সাবজেক্ট লিখবো, তারপরে ভার্ব লিখবো, তারপরে অবজেক্ট লিখবো, ঠিক আছে? তো সে, এটা ক্রিকেট খেলবে কে? বেশিরভাগ ছেলেরা, তো ছেলেরাই। তো হি, ছেলের ক্ষেত্রে আমরা বললাম কি? হি বসবে, তাই না? তো হি আমরা লিখলাম। এবার খেলার ইংলিশ, তারপরে ভার্ব বসাবো। তো ভার্বের খেলার ইংলিশ কি? খেলার ইংলিশ হচ্ছে প্লে। তো এটা কি? প্লে। তো হি প্লে। দেখো বললাম যে হি, সে জায়গা বসালাম, ভার্ব বসবে না, সাবজেক্ট বসলো, ভার্ব বসবে। তো ভার্বটা কি? খেলে, তো খেলার ইংলিশ কি? প্লে। তো প্লেটা বসালাম। হি প্লে, সে ক্রিকেট খেলে, হি প্লে ক্রিকেট, ক্রিকেট। তো হি প্লে ক্রিকেট। এটা একদম ভুল বাক্য। কেন? কারণ আমরা যদি বলি যে হি প্লে ক্রিকেট, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। কেন? কারণ এখানে একটু স্ট্রাকচারটা অন্যরকম হবে। আমি যদি ফোনে বলি যে হি প্লে ক্রিকেট, তোমার ভাই কী করছে? হি প্লে ক্রিকেট, একদম ভুল। কারণ কেন? কারণ হি বা শি বা ইটের ক্ষেত্রে গঠনটা একটু আলাদা। আমরা দেখলাম যে এখানে সাবজেক্ট তো বসিয়েছি, ভার্ব তো বসিয়েছি, অবজেক্টও বসিয়েছি, কিন্তু এস বা ইএস বসাইনি। তো এটা যদি আমি বসাই তাহলেই কি হবে? আমার স্ট্রাকচারটা বা আমার সেন্টেন্সটা কিন্তু সঠিক হবে, ঠিক আছে? তো কি? তো সে, হি প্লে, আমরা প্লে কি? ভার্ব। তো ভার্বের সাথে এখানে এস বা ইএস যুক্তের কথা বলেছে, তো আমরা কি করলাম? ভার্বের সাথে আমরা এস যুক্ত করে দিলাম, তাহলে অ্যান্সারটা কি হবে? এটা অ্যান্সারটা রাইট হবে। তো হি প্লেজ ক্রিকেট। যদি তোমাকে কেউ বলে যে তোমার ভাই কী করে, তাহলে তুমি বলবে হি প্লেজ ক্রিকেট, তুমি বলবে না হি প্লে ক্রিকেট, তুমি বলবে হি প্লেজ ক্রিকেট, হি প্লেজ ক্রিকেট। এটা বলবে না যে হি, এটা কিন্তু কখনোই বলবে না যে হি প্লে ক্রিকেট, বলবে কি? হি প্লেজ ক্রিকেট, ঠিক আছে? এরপরে যদি আমি বলি যে সে বই পড়ে, সে 2 নম্বর বাক্য, যে সে বই পড়ে, সে বই পড়ে, সে বই পড়ে। এই বাক্যটার মধ্যে তোমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট খুঁজে বের করো। বুঝতে পেরেছো? তাহলে এখানকারকে সাবজেক্টকে, লোককে, পড়ে, বই না, লোক হচ্ছে সে, তাহলে এটা সাবজেক্ট। ভার্ব কি? বইটা একটা ভার্ব না, ভার্ব কি? কাজ। তো কাজটা কি? পড়াটা একটা কাজ, তো এটা ভার্ব। এটা কি? অবজেক্ট। তারপরে তো সে বই পড়ে, এই বাক্যটা আমরা কি বসাবো? প্রথমে সাবজেক্ট কি আছে? সে। তাহলে প্রথমে ধরলাম মেয়েটা বই পড়ে, তো সি বসালাম, আমি সি বসালাম। তো সি বই পড়ে। এখানে একটা খেয়াল মনে রাখবে যে আমি কিন্তু এখানে ছেলে মেয়ে কোনোটাই বলিনি, কিন্তু যদি কোনো কিছু না বলা থাকে, ছেলে মেয়ে না বলা থাকে, তাহলে তুমি সেখানে হিও ব্যবহার করতে পারো অথবা শিও ব্যবহার করতে পারো অবশ্য। কিন্তু যদি বলে ছেলেটা খেলছে, তাহলে হি বসাবে। যদি বলছে মেয়েটা পড়ছে, তাহলে এখানে সি বসাবে, ঠিক আছে? তো সি, তারপর কি? সাবজেক্ট লিখলাম, তারপর কি লিখতে হবে? ভার্ব, তাই তো? ভার্ব কি? পড়ে। তো পড়া ইংলিশটা কি? পড়াটা রিড মানে পড়া, তো পড়া ইংলিশ কি? রিড। তো রিড, তাহলে সি রিড কি? বই পড়ে, তাই তো? বইয়ের ইংলিশ কি? বুক। বুক মানে বই। তো সি রিড বুক। এই বাক্যটা কিন্তু একদম ভুল। এটা কখন সঠিক হবে? এটা কখন সঠিক হবে বলো? তো সি রিড বুক। আমি যদি বলি কারো বাড়িতে যদি আমি যাই, সে বই পড়ে, সি রিড বুক, সি রিড বুক, কাটা বাক্য। আমি সঠিক কিভাবে বলবো? এখানে আমি ব্যবহার করব, দেখো ভার্ব তো লিখেছি, কিন্তু এর সাথে আমি এস বা ইএস যুক্ত করিনি, তো এটা যুক্ত করতে হবে। তাহলে কি? এস বসালাম, তাহলে কি হবে? শি রিডস বুক, শি রিডস বুক। তাহলে এই বাক্যটা কি হবে? সঠিক হবে, ঠিক আছে? তো শি রিডস বুক। আমি কারো বাড়িতে বসে আছি, তারপরে বললাম সে বই পড়ছে, শি রিডস বুক,
শি রিডস বুক, আমি তাকে বলবো না এটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে বেঠিক। আমি যদি বলি শি রিড বুক, এটা ভুল। কিন্তু আমি যদি বলি শি রিডস বুক, তাহলে এটা কিন্তু সঠিক। ঠিক আছে, বোঝা গেল? তো এইভাবে কিন্তু এটার একটু স্ট্রাকচারটা আলাদা। ওখানে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করিনি, কিন্তু এখানে হি শি ইটের ক্ষেত্রে আমরা ভার্বের শেষে আমরা এস বা ইএস যুক্ত করব। এবার আমি আরেকটা বাক্য তোমাদের যদি বলি যে এটা ভালো কাজ করে, এটার ক্ষেত্রে যদি বলি এটি ভালো কাজ করে, এটি ভালো কাজ করে, কাজ করে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে কি হবে? ইট হবে। কোনো ইটের ক্ষেত্রে কি হবে? ইট হবে। ঠিক আছে, তো এটি কি একটা সাবজেক্ট, তারপরে কাজ করাটা কি একটা ভার্ব, ভালোটা কি একটা অবজেক্ট। তো প্রথমেই আমাকে কি বসাতে হবে? সাবজেক্ট। তো সাবজেক্ট কি? এটির ইংলিশ কি? ইট। তো ইট কি কাজ করে? এটা হচ্ছে ওয়ার্কস। ইয়েস, ওয়ার্কস। ওয়ার্ক মানে কি করা? কাজ। ওয়ার্ক মানে কাজ করা, কিন্তু আমরা এস দিলাম কেন? কারণ ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। তো ইট ওয়ার্কস ওয়েল, সে ভালো কাজ করে। ওয়েল, ইট ওয়ার্কস ওয়েল। কি লিখলাম? এটি ভালো কাজ করে, এটি ভালো কাজ করে, ইট ওয়ার্কস ওয়েল। আমি যদি বলি ইট ওয়ার্ক ওয়েল, না, এটা কি হবে? ইট ওয়ার্কস ওয়েল। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? তো আজকে আমরা এই যে কমন ভার্ব শিখলাম এবং কিছু কিছু আমরা সিম্পল সেন্টেন্স কীভাবে মেক করতে হয় সেটা আমরা শিখলাম। তো আজকের এই ভিডিওতে মেনলি আমরা এই জিনিসগুলো কভার করলাম। তোমাদের যেটা আমি হচ্ছে 3টে হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা কিন্তু করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো তোমাদের হোমওয়ার্কটা কি? যে সে স্কুলে যায়। ঠিক আছে, তারপরে আমি আমি বই পড়ি। তার যেটা শেখায়নি সেটা হচ্ছে ইএস কোথায় বসবে সেটা তোমরা নিজেই পারবে। ঠিক আছে, যেমন আমি যদি বলি সে স্কুলে যায়, তাহলে সেখানে হবে হি গোজ টু স্কুল। গো এর সাথে এস বললে হবে, এটা একটা আলাদা ওয়ার্ড হয়ে যাবে। তো বলবো আমরা শি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, শি গোজ টু স্কুল। গো তার সাথে গো এর সাথে এস যুক্ত হলে হবে না বাক্যটা, তার জন্য এটা কি বসাতে হবে? ইএস। তাহলে শি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। ঠিক আছে, তো এখানে হবে কি? এস ব্যবহার হচ্ছে, আর এখানে এস ব্যবহার হচ্ছে, আর এখানে ইএস ব্যবহার হচ্ছে। তো তোমাদের এখন আমি কয়েকটা বাক্য বানাতে দেব। 3টে বাক্য। খেলা করে, তারা স্কুলে যায়। এই বাক্যগুলো তুমি আমাকে 4টে বাক্য কমেন্ট বক্সে অ্যান্সার লিখে কিন্তু জানাবে। আমি প্রত্যেকজনের কমেন্ট কিন্তু চেক করব, কে কয়টা ঠিক করতে পারলে অবশ্যই জানাবে। আর আজকের ক্লাসটা যদি কেউ সুন্দরভাবে বুঝে থাকে তাহলে তার অ্যান্সারগুলো কিন্তু সঠিক হবে। ঠিক আছে, তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানাবে। দেখা হচ্ছে ডে 3-তে। তো থ্যাংক ইউ সবাইকে।